হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং আগের ক্লাসে আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টারে আমরা কী কী পড়তে যাচ্ছি, যে ছটা ছোট ছোট খণ্ড করেছি এই চ্যাপ্টারকে ভালো বোঝার সুবিধার জন্য। তার মধ্যে আজকে আমাদের প্রথম টপিক হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ পড়ার কথা। তো সেই হিসেবে চলো আমরা শুরু করি যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে কী আছে, অর্থাৎ যে ইতিহাসে ল্যান্ড রাইট কেমন ছিল এবং পরবর্তীতে তার রিফর্ম কেমন হয়েছে সেটা আমরা একবার বোঝার চেষ্টা করি। প্রথমে আসি আমরা যখন মানে আম, মানে মুঘল আমলের সময়ে যা জমি ছিল সেটা এম্পায়ারের কাছে থাকবে। তারপর উনি অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার জন্য পুরো জমিটাকে কয়েকটি ছোট ছোট টুকরায় ভাগ করে নিয়ে সেটা জায়গিরদের কাছে দেওয়া হতো। সেই জায়গিররা আবার কি করতো, যে মানে তাদের জমিগুলো আবার ছোট ছোট টুকরো করে জমিদারের কাছে ভাগ করে দিত। সেই জমিদাররা আবার কি ছোট ছোট অংশে বিভিন্ন মানে কি যে ধনী কৃষক বা মানে ব্যবসায়ীদের কাছে ভাগ করে দিত। সেই ব্যবসায়ীরা আবার সে কখনো কখনো ডিরেক্টলি জমিদাররা ডিরেক্টলি কৃষকদের সঙ্গে দিত, অথবা আরও একটা মিডলম্যান মাঝখানে থাকতো। তো এরকম মিডলম্যান ছিল। তার মানে যে একদম কৃষকরা ট্যাক্স দেবে যে জমিদারকে, অথবা মাঝখানে একটা ইন্টারমিডিয়ারিকে, সেই ইন্টারমিডিয়ারি আবার ট্যাক্স দেবে জমিদারকে, জমিদার ট্যাক্স দেবে জায়গিরকে, জায়গির ট্যাক্স দেবে এম্পেররকে। এইভাবে সিস্টেম ছিল। আচ্ছা, পরবর্তীতে যখন ব্রিটিশরা আসে, তখন কি এর মানে এটা একটু চেঞ্জ হয়ে যায়। তখন জমিদাররা কিন্তু আর তখন এম্পেরররা থাকে না বেশ কিছু জায়গাতে, মানে অনেক জায়গাতেই ব্রিটিশরা দখল করে নেয়। তখন কি ছিল, জমিদাররা তো ছিল ঠিকই, কিন্তু জমিদাররা ট্যাক্স নিয়ে সেটা দিবে গভর্নমেন্টকে, ব্রিটিশ গভর্নমেন্টকে দিবে। এই ছিল সিস্টেম। তো এরকমই আমরা তিনটে মানে টাইপ মানে সিস্টেম দেখবো ল্যান্ড রেভিনিউ সিস্টেম। সেটা হচ্ছে একটা জমিদারি সিস্টেম, তারপর রায়তারি সিস্টেম, আর কি যে মহলবাড়ি সিস্টেম। কী কী বললাম? জমিদারি সিস্টেম 1793-তে আসে, রায়তবাড়ি সিস্টেম 1820 সালে, মহলবাড়ি সিস্টেম 1833-এ আসে। ঠিক আছে, জমিদারি সিস্টেম 1793, রায়তবাড়ি সিস্টেম 1820, আর মহলবাড়ি সিস্টেম আসে 1833 সালে। তো প্রথমে আসি আমরা মানে জমিদারি সিস্টেম। তো জন শোর এবং লর্ড কর্নওয়ালিস কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্টের ব্যবস্থা করে। পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, মানে 10 বছরের জন্য জমি দিয়ে দাও। তো জমিদারদের কাছে দিয়ে দেওয়া হতো, তো অধিকার দেওয়া হতো। তারপর কি জমিদারদের কি কাজ থাকবে, যা কি যে ট্যাক্স আসবে, যা ফসল আসবে, তার 11 ভাগের 10 ভাগ দিতে হবে ব্রিটিশ গভর্নমেন্টকে, আর 1 ভাগ সে নিজে রাখবে। তাতে কি হবে, জমিদার কি চাইবে যে না আমি একটু প্রফিট কামাই, তাহলে কি গরিব চাষিদের কাছ থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ ট্যাক্স কালেক্ট করতে থাকবে, যাতে কিনা যাক আমি কিছু আরেকটু বেশি তুলনামূলকভাবে বেশি পাই। তো 10 ভাগ চলে যেত ব্রিটিশ গভর্নমেন্ট, আর 1 ভাগ থাকতো তোমার জমিদারদের কাছে। তো এইভাবে তো বুঝতেই পারছো যে পিজেন্টরা বেশ শোষিত হতো। আর এই ব্যবস্থা চলতো বাংলা, বিহার, উড়িষ্যা, বেনারস, আর সেন্ট্রাল প্রভিন্স, বা বর্তমানে এটা এখন মধ্যপ্রদেশ হিসেবে পরিচিত। এটা গেল জমিদারি সিস্টেম। এরপর আসবে রায়তওয়ারি সিস্টেম। এটা আসে 1820 সালে, স্যার থমাস মুনরো এবং আলেকজান্ডার রিড ইন্ট্রোডিউস করে এটা। আর সায়েন্টিফিক রেন্ট থিওরি আসে, এটা রেন্ট কীভাবে দেবো জমিটাকে সেটা দেয় কি যে রিকার্ডো, মানে প্রথম ফান্ডামেন্টালটা কি বেসিস মানে কি দেখান সায়েন্টিফিক রেন্টের। হ্যাঁ, যে কি করে মানে কি রেন্ট দেওয়া সিস্টেম করা উচিত যাতে কিনা ম্যাক্সিমাম প্রফিট কামানো যায়। তারপর কি যে রেভিনিউটা ডিরেক্টলি এখানে কিন্তু আর ইন্টারমিডিয়েট রইল না, যে জমিদারদের দিলে ওরা তো বিরাট অ্যামাউন্ট মেরে দেবে, তার থেকে কি ডিরেক্টলি ব্রিটিশদের সাথে কন্ট্যাক্ট করো, তাহলে কি ডিরেক্টলি যখন মানে কি বলে ব্রিটিশদের কাছে মানে কি দিয়ে দিচ্ছে রেভিনিউটা, তখন কিন্তু ব্যাস ভালোই হলো। তাহলে মানে মাঝখানে ইন্টারমিডিয়েট রইল না, তাহলে তো আরও বেশি মানে কি ট্যাক্স দিতে হতো। ঠিক আছে, তো রেভিনিউ ডিরেক্টলি কি ব্রিটিশরা কি বলে মানে কি তার মানে কি জমির যে মালিকানা সেটা ডিরেক্টলি পিজেন্টের কাছে দিয়ে দিত, মানে কি কৃষকদের কাছে থাকতো, মানে এটাকে বলা হয় রায়ত। ঠিক আছে, রায়ত বা মানে রায়তবাড়ি সিস্টেমটা আসছে রায়ত থেকে। ঠিক আছে, আচ্ছা, যে মানে যার কাছে ল্যান্ডের অধিকার আছে তাকেই বলা হয় মানে রায়ত। ঠিক আছে, আচ্ছা, এই ক্ষেত্রে মানে ট্যাক্স সিস্টেম ছিল 50%, যা প্রডিউস হবে, যেখানে ইরিগেশন সিস্টেম নেই, আর যেখানে ইরিগেশন সিস্টেম দেওয়া আছে সেখানে 60% ট্যাক্স দিতে হবে। তার মানে এটা কিন্তু খুব একটা বেশি স্যাটিসফাইড সিস্টেম নয়, অনেক বেশি মানে ট্যাক্স পড়ে যাচ্ছে।
তাই না? আচ্ছা, আর এই রেভিনিউ সিস্টেমটা ৩০ বছর পর্যন্ত, মানে কি যে মানে ম্যাক্সিমাম ৩০ বছর পর্যন্ত এই রেভিনিউ একই রকম অবস্থায় ছিল। ঠিক আছে? আবার তার মধ্যে আবার যদি মাটি ভালো হয় তার বা খারাপ হয় তার উপরেও কিন্তু রেভিনিউ সিস্টেম জারি ছিল। ঠিক আছে? কোথায়, কোথায় দেখি আমরা? বোম্বে, মাদ্রাজ, আসাম। প্রথমে আসি আমরা জমিদারি সিস্টেম ১৭৯৩। কি বলে, জন শোর এবং কর্নওয়ালিস আনেন ইনি। ১০ ভাগ, ১১ ভাগের ১০ ভাগ হচ্ছে জমিদারদেরকে হচ্ছে কি যে জমিদাররা হচ্ছে ট্যাক্স পে করে দিত, তার মানে অনেকটাই পরিমাণ যে ট্যাক্স দিত এরা। তো বেঙ্গল, বিহার, উড়িষ্যা, সেন্ট্রাল প্রভিন্স এবং বেনারসি এই সিস্টেম ছিল। রায়তরি সিস্টেমটা হচ্ছে ডিরেক্ট মানে কৃষকরা মালিকানা পাবে এবং হচ্ছে মানে এদেরকে বলা হতো রায়ত, আর রায়ত বলতো। আর এটা থমাস মুনরো এবং আলেকজান্ডার রিড ইমপ্লিমেন্ট করে। আর রেভিনিউ সিস্টেমটা হচ্ছে কি ছিল 50% মিনিমাম, মানে 50% ছিল। তো সয়েলের উপর ডিপেন্ড করে, আর এটা ভেরিয়েবল হতে পারে। 60% ফর ইরিগেটেড ল্যান্ডের ক্ষেত্রে। ঠিক আছে? ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত হচ্ছে কি এই ল্যান্ড রেভিনিউ সিস্টেম চলবে। আর এটা বোম্বে, মাদ্রাজ, আসামে এই জিনিসটা দেখা যায়। এবার হলো হচ্ছে মহলবারি সিস্টেম। মহলবারি সিস্টেম হচ্ছে কি লর্ড উইলিয়াম বেন্টিং আনে 1833 সালে আনেন। তো এটা মানে এই ল্যান্ডের মালিকানা একটা কমিউনিটির উপর বেস করে হতো, যে এতটুকু জমি এই কয়েকটা এই গ্রাম খাবে। তো এটাকে বলা হতো মহল। তো ট্যাক্সটা মহলকে কম্বাইন করে হচ্ছে কি এটা করতে হবে। ঠিক আছে? তাই এটাকে বলা হয় মহলবারি সিস্টেম। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা আসবো এবার ওনার, মানে তার মানে বুঝে গেছো ল্যান্ডের ওনারশিপটা হচ্ছে গিয়ে কমিউনিটির উপর বেস করে হতো। তো এটা আম, কোথায় কোথায় হচ্ছে ছিল? এটা সেন্ট্রাল প্রভিন্সেও ছিল, মধ্যপ্রদেশেও ছিল, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সেও ছিল, মানে পাঞ্জাব, হরিয়ানা। পাঞ্জাব ছিল, মানে কাশ্মীর, জম্মু কাশ্মীর ছিল মনে করো, আগ্রাতে ছিল গাঙ্গেটিক ভ্যালি, মানে উত্তরপ্রদেশ বা কিছুটা হরিয়ানা, মানে তো উত্তরপ্রদেশেও ছিল এই সিস্টেমটা। এই হচ্ছে কি আমাদের ল্যান্ড রিফর্ম সিস্টেম, মানে ল্যান্ড সিস্টেম, হ্যাঁ, ল্যান্ড রাইট সিস্টেম ব্রিটিশ ভারতে। কি কি বললাম আমরা? জমিদারি সিস্টেম, রায়তরি সিস্টেম, আর হচ্ছে মহলবাড়ি সিস্টেম। এবার আমরা বলি যে তাহলে ল্যান্ড রিফর্মটা করার দরকার কি? তো বোঝাই যাচ্ছিল আগের প্রত্যেকটা ল্যান্ড, মানে কি যে অ্যাক্টটা, ল্যান্ড রাইট অ্যাক্টগুলো খুব একটা বেশি কৃষকদের জন্য সুবিধাজনক ছিল না। তো এই জন্যে ল্যান্ডের মালিকানার জন্য আলাদা সিস্টেম আনা খুবই জরুরি। এই জন্য আসে কি ল্যান্ড রিফর্ম, তার মানে কি এক্সপ্লয়টেশনটা, যে কৃষকদের যে উপর শোষণটা, এটা বন্ধ করার জন্য, প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য, আর হচ্ছে যে ওনারশিপ ল্যান্ড, মানে কি যে ল্যান্ড লর্ডের যে ওনারশিপটা, যে শুধুমাত্র ল্যান্ড লর্ড নয়, পিজেন্টের যেন পায়, তার মানে ইকুয়ালিটি, সোসাইটিতে ইকুয়ালিটি আনার জন্য চেষ্টা করা হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা এই যেহেতু স্বাধীনতার আগ পর্যন্ত আমরা পড়াশোনা করছি, তাহলে একটা টপিক আমরা এক্সট্রা পড়ে রাখি এই তিনটা ছাড়াও। তো মানে এই রকম যে শোষণের কারণে কৃষকদের উপর একটা কিন্তু বেশ বড়সড় একটা আন্দোলন হয়, সেটাকে বলে তেভাগা আন্দোলন। 1946-47 সালে ভারত স্বাধীন হওয়ার বাস ওরকম টাইমে প্রায়। তো কি বলে, জোয়ারদারদের বিরুদ্ধে এই আন্দোলন করা হয়। জোয়ারদাররা হচ্ছে কোনো এক এলাকার যে সবচেয়ে সম্ভ্রান্ত বড় মানে এই যে বড় ধনী মানে কৃষক ফ্যামিলি, যারা কিনা মানে কি জমির মালিকানা তারা রাখতো। তো কৃষকদের কি করতে হতো? 50% ট্যাক্স, মানে কি জমির প্রডিউসটা বা উৎপাদিত ফসলটা সেই জোয়ারদারদেরকে দিতে হতো। ঠিক আছে? তো এবার এই জোয়ারদারদের বিরুদ্ধে হচ্ছে আন্দোলন হয়, বিরাট আন্দোলন হয়। যাতে কিনা কিসের জন্য? 1/3 করার জন্য ট্যাক্স। যা ফসল ফলবে তার 1/3 করার জন্য। তো সেই নিয়েই হচ্ছে আন্দোলন হয়। তো সেই শেয়ার ক্রপারদের হচ্ছে কি যে সঙ্গ দেয় হচ্ছে অল ইন্ডিয়া কিষাণ সভা। বর্তমানে এটা সিপিআই পার্টি হিসেবে পরিচিত। তো আজ এ পর্যন্তই থাক। তো যে হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ পড়া শেষ করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা ল্যান্ড রিফর্ম মেজার্স পোস্ট ইন্ডিপেন্ডেন্স টপিকটা শুরু করব। ঠিক আছে? তো বাই, তোদের সঙ্গে থেকো।